পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের নির্যাতন ঈদে কুরবানির পশুর বয়সসীমা বেঁধে দেয়া হিন্দু মুসলিম অস্থিরতা তৈরি করছে। রাম ভক্তদের উপর যে আক্রমণ হয়েছে কোন ধর্মের লোক করেনি, মুসলমান গুন্ডারা করেছে। এদিকে এবার মুসলিমদের সরাসরি গালাগালি করেছে শুভেন্দু অধিকারী। ভারতে কুরবানি নিষিদ্ধ করে শুভেন্দু অধিকারী বিপদে পড়েছিল, নরেন্দ্র মোদীও আটক হয়। এই নিয়ে ভারতে অসংখ্য ঘটনা ঘটেছে। আজকে অনুমতি ছাড়া প্রকাশ্যে গরু মহিষ জবাই করা যাবে না বলে নোটিশ জারি করেছে বিজেপি সরকার। শক্তির কাছে যেন একেবারে ছোট হয়ে গেছেন, তাদেরও ভয় লাগে, ফাঁস করে দিয়েছে। আর ঝুঁকি নেওয়ার মতো দম বা সাহস অবশিষ্ট নেই। এটাকে আপনারা বুদ্ধিমত্তাও বলতে পারেন, আবার শক্তি আর দুর্দান্ত প্ল্যানিং এর সামনে ভয় পেয়ে যাওয়াও বলতে পারেন। হঠাৎ বিজেপি যারা, তাদের জন্য দরজা বন্ধ। দলে বেনজল রুখতে কড়া পদক্ষেপ বঙ্গ বিজেপি। তৃণমূলের ভরাডুবির জেলায় জেলায় দলের হিড়িক, দলবদলের হিড়িক, এবং সেখানে আগামী 3 মাস বিজেপিতে কোনো যোগদান নয়। মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী জঙ্গি হামলার চক্রান্ত, আল কায়দার এক মহিলা জঙ্গি এর পিছনে, এমনই দাবি করে ভবানীপুর থানায় ইমেল করেছিলেন এক যুবক। যারা খেটে খাবো কি আর গরুকে খাওয়াবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু, এই মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবে। গরু কুরবানির বিষয়ে এবার মুসলিমরা সরাসরি অ্যাকশনে নামে। শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে নিয়ে উস্কানিমূলক কথা বলে এবং মুসলিমদেরকে গালাগালি করে। এই জন্যই মুসলিম এবং হিন্দুদের বর্তমানে মুখোমুখি অবস্থায় ভারতে ধ্বংসলীলা হয়। নরেন্দ্র মোদী বিপদে পড়ে এই পরিস্থিতি সামাল দিতে না পেরে সরাসরি আন্তর্জাতিক চাপ ভারতের মধ্যে পড়ে এবং এই গরু কুরবানির বিষয়ে এবং মুসলিমদের ঈদের বিষয়ে নতুন অসংখ্য ঘটনা ঘটেছে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন নরেন্দ্র মোদীর বর্তমান অবস্থা এবং শুভেন্দু অধিকারীও যে বিপদে পড়ে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। পশ্চিম বাংলার রাজনীতির ইতিহাসে এমন একটি দৃশ্য হয়তো আর কোনোদিন কেউ দেখেনি বা কল্পনাও করতে পারেনি। সাদা সুতির শাড়ি আর হাওয়াই চটি, যে পোশাকটি গত 1 দশকেরও বেশি সময় ধরে বাংলার ক্ষমতার অলিন্দে একচ্ছত্র আধিপত্যের প্রতীক ছিল, সেই চেনা রূপটি হঠাৎ করেই ঢেকে গেল আইনজীবীর কালো গাউনে। ক্ষমতা থেকে ছিটকে যাওয়ার পর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন রাজপথ ছেড়ে সোজা আদালতের এজলাসে গিয়ে দাঁড়ান, তখন বুঝতে হবে রাজনীতির সমীকরণ এক অভাবনীয় বাঁক নিয়েছে। গণতন্ত্রের উৎসবের আড়ালে যখন রাজ্য জুড়ে এক ভয়াবহ হিমশীতল আতঙ্ক আর রাজনৈতিক প্রতিহিংসার কালো ছায়া নেমে এসেছে, ঠিক তখনই দৃশ্যপটে ঘটল এই রোমাঞ্চকর পট পরিবর্তন। বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনের প্রেক্ষাপটটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে ঘটে গেছে এক মহাপ্রলয়। বিধানসভা নির্বাচনের ফলাফলে যে রাজনৈতিক ভূমিকম্প হয়েছে তা তৃণমূল কংগ্রেসের ভিত্তিমূল একেবারে নাড়িয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 207টি আসনে জয়লাভ করে এক বিশাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছে। অন্যদিকে যে তৃণমূল কংগ্রেস এতদিন রাজ্য শাসন করেছে, তারা নেমে এসেছে মাত্র 80টি আসনে। এই বিপুল ব্যবধানে পরাজয়ে কেবল একটি দলের হার নয়, এটি ছিল তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য এক চরম মনস্তাত্ত্বিক বিপর্যয়। কিন্তু গল্পের আসল মোড় ঘুরে যায় এই নির্বাচনের ফলাফলের ঠিক পর থেকেই। বিপুল জয়ের অহংকারের মত্ত বিজয়ী দলের কর্মীদের বিরুদ্ধে রাজ্য জুড়ে শুরু হয় এক নজিরবিহীন তাণ্ডব। অভিযোগের আঙুল ওঠে রাজনৈতিক অরাজকতা আর চরম হিংসার দিকে। এই হিংসার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয় মূলত বিরোধী দলের কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। পরিস্থিতি এমন এক ভয়াবহ রূপ ধারণ করে যে বিরোধী শিবিরের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হতে থাকে। রাজনৈতিক সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও নিত্যদিনের খবর হয়ে দাঁড়ায়। তবে সবচেয়ে বড় অশনি সংকেতটি দেখা দেয় ধর্মচরণের স্বাধীনতার উপর আঘাত আসার পর। স্বাধীন ভারতের সংবিধানে দাঁড়িয়ে বাংলার মাটিতে হঠাৎ করেই যেন এক অঘোষিত জরুরি অবস্থা নেমে আসে সংখ্যালঘুদের উপর। অভিযোগ উঠতে শুরু করে মসজিদে আজান দেয়া বা নামাজ পড়ার মতো ধর্মীয় অনুভূতির উপর বাধা সৃষ্টি করা হচ্ছে। সামনেই পবিত্র ঈদুল আজহা, অথচ প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে যে কোরবানি করতে দেয়া হবে না। পরিস্থিতি আরও সংকীর্ণ হয়ে ওঠে যখন মুসলিম মহিলাদের বোরখা পরার উপর অলিখিত নিষেধাজ্ঞা জারির কথা শোনা যায়। শুধু তাই নয়, আসামের মডেলে ডিটেনশন ক্যাম্পে বন্দি করার বা বাংলাদেশে পুশ ইন করার মতো ভয়ঙ্কর হুঁশিয়ারিও দেওয়া হতে থাকে প্রকাশ্য জনসভা থেকে। আর এই সমস্ত হুমকির কেন্দ্রে অভিযোগের তীর
নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। সব মিলিয়ে রাজ্যে এমন এক রুদ্ধশ্বাস ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে সংখ্যালঘু এবং বিরোধী ভোটারদের প্রতিটি মুহূর্ত কাটতে থাকে চরম অস্তিত্ব সংকটে। ঠিক এই চরম প্রতিকূল অন্ধকারাচ্ছন্ন এবং দম বন্ধ করা পরিবেশেই এক ফিনিক্স পাখির মতো নতুন রূপে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস চরম হতাশায় ভুগছে, নেতারা মনোবল হারিয়েছেন, ঠিক সেই খাদের কিনারা থেকে লড়াইয়ের এক নতুন ময়দান বেছে নিলেন তিনি। রাজপথ লড়াই যখন পেশি শক্তির সামনে কঠিন হয়ে দাঁড়ালো, তখন তিনি হাতিয়ার করলেন সংবিধান আর আইনের বইকে। গত বৃহস্পতিবার সকাল 11টা কলকাতা হাইকোর্ট চত্বরে এমনিতেই ভিড় থাকে, কিন্তু সেদিন যা ঘটল তা বিচারালয়ের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। কালো গাউন এবং গলায় সাদা ব্যান্ড পরিহিত অবস্থায় গাড়ি থেকে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপবিষ্ট ছিলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের মতো ব্যক্তিত্বরা। শুধু একজন পরাজিত রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসেবে তিনি সরাসরি উপস্থিত হলেন এজলাসে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই বেশে দেখে হাইকোর্টের চত্বরে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে দুদে আইনজীবীদের চোখে মুখে ছিল চরম বিস্ময় এবং স্তব্ধতা। এর পেছনের আইনি পদক্ষেপটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এই ভয়াবহ ভোট পরবর্তী হিংসা এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে একটি যুগান্তকারী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আর সেই মামলার শুনানিতেই সুবিচার চাইতে সশরীরে হাজির হন মমতা। আদালত থেকে বের হওয়ার সময়কার দৃশ্যটি ছিল আরও বেশি নাটকীয়। মমতাকে দেখে হাইকোর্ট চত্বরে আচমকাই কিছু মানুষ চোর চোর স্লোগান তুলতে শুরু করে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদের প্রতি এমন অশালীন আচরণ মুহূর্তের মধ্যে এক চরম উত্তেজনার সৃষ্টি করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অবিচলিত। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে ছুড়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই স্লোগান দেওয়া মানুষগুলো বিজেপির লোক এবং তারা পরিকল্পিতভাবে আদালত চত্বরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই নিরাপত্তা রক্ষীরা তাকে কড়া পাহারায় সেখান থেকে বের করে সোজা কালীঘাটের বাড়িতে নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা গভীর? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার এই অভাবনীয় পদক্ষেপ আসলে এক নিখুঁত মাস্টার স্ট্রোক এবং চরম রাজনৈতিক সাহসিকতার প্রতীক। 207 বনাম 80 আসনের এই বিশাল ব্যবধানের হারের পর যখন তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা চরম হতাশা আর অস্তিত্ব সংকটে ভুগছিলেন, যখন সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের সম্পূর্ণ অসহায় এবং বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দিন গুনছিলেন, খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কিছু তো আমাদের গোমাতা। এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তাহলে বলছি এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবা ছাড়া আর রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখন 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ হয়ে গেলে আমি কি করবো? দাঁড়িয়ে আছি ভাঙড় থানা নারকেলবেড়িয়ার ঘোষপাড়া। একেবারে এই ঘোষপাড়া বলতে এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে। সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার পোষে। দেখুন এখানে যারা দেখাবো বেশি অর্ধেক মানুষ কিন্তু লেবার শ্রমিকের কাজ করে এখানে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর চিত্রটা দেখাবো যে গরুগুলো দেখুন, এক একটা গরু কোনোটা 3 লাখ 4 লাখ 4.5 লাখ 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। তাদের একটা মোটা অর্থ উপার্জন হয়। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সরকারের যে আইন আছে, সেই আইনে যে পরিস্থিতি এসছে যে 14 বছরের উপরের গরু তারা বিক্রি করতে পারবে বা কুরবানি করতে পারবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুরবানির সময় গরুর যা আইন সরকার করেছে তাতে কিন্তু গরু বিক্রি হবে না। কি বলবো? আমাদের গরু তো বিক্রি হবে না, তাহলে সরকারের সেই ব্যবস্থাটা আগের থেকে তো জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে। সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই। সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? সরকার বলছে যে হিন্দুত্ব সরকার এসছে, তাদের সুবিধা হবে, উপকার হবে। আপনি একজন হিন্দু
হিন্দু মানুষ, তারপরে আপনার এই সমস্যার বিষয়ে কি বলবেন? আমার সমস্যা এই জিনিসটা তো চালু ছিল না, এবং নতুন সরকার এসে এটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক, সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাল। কত টাকার গরু আছে আপনার কাছে? আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ 70 লাখ 80 লাখ টাকার গরু আছে। দেনা আছে মার্কেটে কত? মার্কেটে আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। সরকার যে পজিশন করেছে তো গরু বিক্রি হলে গরু কি করবেন আপনারা? সেই চিন্তার জন্যই তো আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। সরকার সেই রাস্তা যদি না বার করে আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক যে এই রাস্তাটাই তোমরা চলো। আমাদের তো আমরা যে কিছু একটা কর্ম করে খাবো, আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, সেটা করে দিই। এই সময় এতদিন এর আগে তো আপনাদের গরু বিক্রি হয়ে যায় না দাদা? হ্যাঁ অনেক কি কোনো বিক্রি শুরু হয়েছে? একদম হয়নি, 2-1টা বিক্রি হয়েছে, সে গরু সব রিটার্ন করে দিচ্ছে। আর একটি খাটালে পৌঁছে গেছি, সেই খাটালের চিত্র তুলে ধরবো। আর একজন দিদিভাই গরু ব্যবসা করেন, ইতিপূর্বে আমি সেখানে পৌঁছে গেছি। খাটালের গরুগুলো দেখাতে বলবো। একটা গরু কোনো খাটালে 55, কোনো খাটালে 100, কোনো খাটালে 150, 200 করে গরু আছে। এটা কিন্তু সম্পূর্ণ ঋণ নিয়েই তারা কিন্তু এই খাটাল শুরু করেছে। দিদিভাই, কত বছর এই ব্যবসা করছেন আপনারা? আমাদের 50-60 বছরের এই ব্যবসা। 50-60 বছর? হ্যাঁ। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? ওই মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই, তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়, তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ওই ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। মানে সমস্ত কিছু এখানেই ঢেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে যেটা বলতে চাচ্ছে যে ওনাদের জীবনের যত উপার্জন এবং দেনা করে সমস্ত কিছু এই ব্যবসায় নামান, আবার কুরবানির ঈদে গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে সেই দেনাগুলো ওনারা শোধ করেন। আপনার নামটা বলবেন? মামুনি ঘোষ। আচ্ছা, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 9 তারিখে সরকার গঠন করেছে, হিন্দুত্ববাদী সরকার, তারা বলছে হিন্দুত্ব জয় হয়েছে, তারা সরকারে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরেই কিন্তু 13 তারিখে যে নোটিশ জারি করেছে যে 14 বছরের বয়স্ক গরু তাদের কুরবানি করতে হবে। এতে দেখা যাচ্ছে যে আইন সরকার নিয়ে এসছে, প্রতিটা থানায় কিন্তু অর্ডার দিয়েছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তাতে কিন্তু মানুষ কুরবানি করতে পারেন, আপনাদের গরুগুলো বিক্রি হবে না। কি হবে তাহলে? এবারে রামনবমীতে রাম ভক্তদের উপর যে আক্রমণ হয়েছে কোন ধর্মের লোক করেনি, তৃণমূলের মুসলমান গুন্ডারা করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে পরিবর্তন ঘটেছে তা অনেকের চোখে শুধু নবান্নের চেয়ার বদলের ঘটনা নয়, এটি যেন আরো গভীর, আরো সুদূর প্রসারী এক পরিকল্পনার পর্দা উন্মোচন। ক্ষমতার পালাবদলের আড়ালে যে হিন্দুত্ববাদী নীল নকশা দীর্ঘদিন ধরে প্রস্তুত হচ্ছিল, তার প্রথম এবং সবচেয়ে আতঙ্কজনক অধ্যায় যেন শুরু হয়ে গেল সরকার গঠনের পরপরই। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই তার কট্টরপন্থী বিজেপি সরকারের প্রথম কঠোর পদক্ষেপ গিয়ে পড়ল রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় জীবনের ওপর। অভিযোগ উঠেছে বাংলার মুসলমানদের দিকে তাক করেই ছোড়া হয়েছে নতুন সরকারের প্রথম বিষাক্ত তীর। সময়টা এমন যখন গোটা বিশ্বের মুসলিম সমাজ ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের অপেক্ষায় দিন গুনছে। মুসলিমদের অন্যতম পবিত্র এবং বড় ধর্মীয় উৎসব ঘিরে যখন ঘরে ঘরে প্রস্তুতি শুরু হওয়ার কথা, ঠিক তখনই পশ্চিমবঙ্গে নেমে এসেছে এক অদ্ভুত আতঙ্কের ছায়া। উৎসবের আনন্দের জায়গায় ঢুকে পড়েছে সংশয়, ধর্মীয় স্বাধীনতার জায়গায় তৈরি হচ্ছে আর বিশ্বাস পালনের স্বাভাবিক অধিকার যেন হঠাৎ করে আটকে গেছে প্রশাসনিক কাগজপত্রের জটিল ফাঁদে। বৃহস্পতিবার 13 মে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি হওয়া একটি নির্দেশিকা ও বিজ্ঞপ্তি জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। বহু মানুষের মনে প্রশ্ন, এটি কি শুধু প্রশাসনিক নিয়ন্ত্রণ, নাকি এর আড়ালেই লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক বার্তা? বিজ্ঞপ্তির ভাষা আপাত দৃষ্টিতে আইন, সেখানে সুপ্রিম কোর্ট এবং কলকাতার হাইকোর্টের পুরনো নির্দেশগুলোর উল্লেখ রয়েছে। পাশাপাশি টেনে আনা হয়েছে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950। বহুদিন ধরে প্রায় ধুলোর নিচে পড়ে থাকা সেই আইনের পাতা যেন হঠাৎ করে খুলে বসেছে সরকার। একটি স্বাক্ষর যা কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের কোটি কোটি মুসলমানদের ঈদকে পরিণত করবে আতঙ্কে। কেউ তখনও বুঝতে পারেনি বাংলার রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন থ্রিলার। এটি এমন থ্রিলার যেখানে বন্দুকের গুলি নেই কিন্তু আছে আইনের ফাঁস, যেখানে কারফিউ নেই কিন্তু আছে ভয়ের নিঃশব্দ কারাগার। আর সেই খেলার নাম ফিটনেস সার্টিফিকেট। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল শুধু সরকার বদল ছিল না, সেটি ছিল বহুদিন ধরে সাজানো এক রাজনৈতিক নীল নকশার বাস্তবায়ন। আর সেই নীল নকশার প্রথম বড় আঘাত এসে পড়েছে সরাসরি মুসলিম সম্প্রদায়ের ওপর। সময়টা এমন যখন সারা বিশ্বের মুসলমানরা প্রস্তুতি নিচ্ছে ঈদুল আজহার জন্য। কোরবানি পশুর হাট জমতে শুরু করেছে, পরিবারগুলো পরিকল্পনা করছে ঈদের আনন্দের, শিশুরা অপেক্ষা করছে নতুন জামার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই 13 মে জারি হলো এক নির্দেশিকা। বাড়ি থেকে দেখলে সেটি সাধারণ প্রশাসনিক বিজ্ঞপ্তি, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। সরকার বলল, আর প্রকাশ্যে বা বাড়ির আঙিনায় পশু কোরবানি করা যাবে না। কোরবানি করতে হলে শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায়। প্রথমে অনেকেই ভাবলেন এটি হয়তো শুধু নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত, কিন্তু কয়েক লাইন পরেই বদলে গেল সবকিছু। কারণ কসাইখানা গেলেই হবে না, প্রয়োজন হবে ফিটনেস সার্টিফিকেট।
আর এই ফিটনেস পাওয়ার শর্তগুলো শুনে বহু মানুষের বুক কেঁপে উঠল। সরকারি ভাষায় বলা হচ্ছে পশুটি তখনই কোরবানির অনুমতি পাবে যদি সেটি 14 বছরের বেশি বয়স্ক হয় অথবা স্থায়ীভাবে অক্ষম, বিকলাঙ্গ বা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। একবার ভাবুন, ইসলামে কোরবানির জন্য কেমন পশু প্রয়োজন? সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত। অর্থাৎ ধর্মীয় নিয়মে যা বলছে সরকারি নিয়ম যেন ঠিক তারই উল্টো কথা বলছে। আর এখানে শুরু হয় আসল সাসপেন্স। এটা কি শুধুই প্রশাসনিক নিয়ম, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক খেলা? কারণ সাধারণ মানুষ হঠাৎ করে বুঝতে শুরু করলেন এই নিয়ম মানতে গেলে তো বৈধভাবে কোরবানি দেওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়বে। যদি সুস্থ পশু অনুমোদন না পায় আর যদি অসুস্থ পশু দিয়ে কোরবানির শরিয়া অনুযায়ী তা গ্রহণযোগ্য হবে না, তাহলে মুসলমানরা কি করবে? প্রশ্নটা এখন শুধু ধর্মের নয়, এটা অস্তিত্বের। আর পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করেছে তার নির্দেশিকার পরপরই। সেখানে বলা হয়েছে নিয়ম ভাঙলে নেওয়া হবে জিরো টলারেন্স ব্যবস্থা। অর্থাৎ যদি কেউ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি গরু কুরবানির বিষয় নিয়ে কথা হয় এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অসংখ্য কথা হয়। গেছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।